প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি সৃষ্টিকর্তার অপার করুণায় তোমরা কুশলে আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে আমাদের যে ক্লাসগুলি চলছে এবং সংসদ টিভিতে যে ক্লাসগুলি চলছে, আশা রাখি তোমরা ঘরে বসে সেগুলি উপভোগ করছো এবং নিয়মিত পড়ালেখা করছো। শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ বিষয় নিয়ে আলোচনা করব। আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ বিষয়ে আজ ক্লাস নিব। তাহলে শিক্ষার্থীবৃন্দ এসো, আমাদের আজকের পাঠ শিরোনাম উপসর্গ। উপসর্গ কি? তোমরা মনোযোগের সঙ্গে খেয়াল করো, উপসর্গ কি? বাংলা ভাষায় এমন কতগুলি অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যেগুলি কখনোই স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। মূলত যে সকল অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, তাই উপসর্গ নামে পরিচিত। উদাহরণ হিসাবে লক্ষ্য করা যায়, যেমন দেখো, ভাত। ভাত একটি শব্দ। এই ভাত শব্দটির পূর্বে আমি যদি এই প্র অব্যয়টি যুক্ত করি, তাহলে কি হলো? প্রভাত। এই প্রভাত শব্দের অর্থ কি? প্রাতঃকাল। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, ভাত শব্দটির পূর্বে প্র অব্যয়টি যুক্ত হয়ে প্রাতঃকাল, প্রভাত হয়েছে, অর্থাৎ প্রাতঃকাল। আবার যদি দেখো, নাম একটি শব্দ। এখন যদি আমি এই নাম শব্দটির পূর্বে প্র অব্যয়টি যুক্ত করি, তাহলে কি হলো? প্রণাম। এই প্রণাম শব্দের অর্থ নমস্কার বা অভিবাদন। আবার দেখো, গতি একটি শব্দ। এই গতি শব্দের পূর্বে যদি প্র যুক্ত করি, তাহলে কি হলো? প্রগতি। এই প্রগতি শব্দের অর্থ কি? প্রগতি অর্থ সামাজিক অগ্রগতি বা সামাজিক সমৃদ্ধি। সমৃদ্ধি। তাহলে লক্ষ্য করো, এখানে একই উপসর্গ প্র, একই উপসর্গ এই প্র যুক্ত হয়ে একাধিক অর্থ দোতনার সৃষ্টি করেছে। একই উপসর্গ প্র যুক্ত হয়ে কি হয়েছে? একাধিক অর্থ দোতনার সৃষ্টি করেছে। অর্থ দোতনার সৃষ্টি করেছে, তাই না? এখন আমরা তাহলে
উপসর্গ কাকে বলে বা উপসর্গের সংজ্ঞা কি সেই বিষয়ে পরিষ্কার হব। উপসর্গ কাকে বলে বা উপসর্গের সংজ্ঞা কি? যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন পূর্বক শব্দের অর্থে সম্প্রসারণ বা সংকোচন বা পরিবর্তন সাধন করে। তাকে উপসর্গ বলে। শিক্ষার্থীবৃন্দ আবারও দেখো, উপসর্গের সংজ্ঞা কি বলতে পারবো আমরা? যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনপূর্বক শব্দের অর্থের সম্প্রসারণ বা সংকোচন বা পরিবর্তন সাধন করে তাকে উপসর্গ বলে। আমরা আরো বলতে পারি, কি শব্দ বা ধাতুর আদিতে যা যুক্ত হয় তাকে উপসর্গ বলে। এটা বলেছে ডক্টর রামেশ্বর শর। এখন আমরা উপসর্গ যোগে শব্দ গঠনের যে প্রক্রিয়া সেটা তোমরা লক্ষ্য করো, লেখচিত্রের ভিতর দিয়ে আমরা সেটা দেখব। উপসর্গের নাম, মূল শব্দ এবং উপসর্গ যোগে গঠিত শব্দ। কিভাবে উপসর্গ যোগে শব্দ গঠন করা যায় সেই প্রক্রিয়াটা আমরা একটি লেখচিত্রের ভিতর দিয়ে দেখি। মূল শব্দ মনে করো নাম, নাম মূল শব্দ। এখন এই নাম শব্দের পূর্বে আমরা যদি উপসর্গটি যুক্ত করি তাহলে হয় প্রণাম, যার অর্থ নমস্কার। আবার মূল শব্দ নাম এর পূর্বে যদি আমি পরি উপসর্গটি যুক্ত করি তাহলে কি হয় বলো? পরিণাম।
লেখচিত্রটি তোমরা বুঝেছো। উপসর্গ যোগে শব্দ গঠনের প্রক্রিয়াটা, এই নাম শব্দের পূর্বে প্রযুক্ত হয়ে প্রনাম হয়েছে, নাম শব্দের পূর্বে পরি উপসর্গ যুক্ত হয়ে পরিণাম হয়েছে, আবার নাম শব্দের পূর্বে সু উপসর্গ যুক্ত হয়ে সুনাম হয়েছে। এক একটি শব্দের অর্থ এক এক রকম। দেখো, মূল শব্দ দিলাম হার। হার কি? একটি ধাতু, তাই না? এখন এই হার ধাতুর পূর্বে যদি আমি আ যুক্ত করি, আ উপসর্গ যুক্ত করি, তাহলে কি হয়? আহার। আহার উপসর্গ যোগে গঠিত শব্দ হলো আহার, যার অর্থ দাঁড়ায় ভোজন। আবার হার ধাতুটির পূর্বে যদি আমি অনা উপসর্গ যুক্ত করি, তাহলে উপসর্গ যুক্ত করে গঠিত শব্দটি হলো অনাহার। এই অনাহার শব্দটির অর্থ কি? উপবাস। আবার যদি অনাহার হার শব্দটির পূর্বে যদি আমি এখন বি উপসর্গটি যুক্ত করি, তাহলে কি হয়? বিহার। বিহার। বিহার শব্দটির অর্থ কি? ভ্রমণ। প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হয়েছে। আহার অর্থাৎ ভোজন, অনাহার অর্থাৎ উপবাস এবং বিহার অর্থ ভ্রমণ। এভাবে উপসর্গ যোগে শব্দ গঠন করা যায়। নিশ্চয়ই তোমরা এই বিষয়ে ধারণা পেয়েছো একটা। এখন আমরা এই পর্যায়ে উপসর্গের কার্যাবলী নিয়ে কথা বলি। উপসর্গের কার্যাবলী। উপসর্গের কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, উপসর্গ শব্দটির অর্থ হলো উপসৃষ্টি। উপসৃষ্টি। উপসর্গ শব্দটির অর্থ কি? উপসৃষ্টি। এখন উপসর্গ যোগে শব্দের যে ধরনের পরিবর্তন ঘটে আমরা দেখি। উপসর্গ যোগে শব্দের কি কি পরিবর্তন ঘটে? এক, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়। উপসর্গ যোগে শব্দের যে ধরনের পরিবর্তন হয় তার মধ্যে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়। দ্বিতীয়ত, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। উপসর্গ যোগে শব্দের কি ধরনের পরিবর্তন হয়? শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে।
শব্দের অর্থের সংকোচন ঘটে। এবং শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা উপসর্গের কার্যাবলী বিষয়ে একটা ধারণা পেয়েছো। প্রথমত, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়। এখন তোমরা নিশ্চয়ই উপসর্গের কার্যাবলী বলতে পারবে বা লিখতে পারবে। এ পর্যায়ে আমরা উপসর্গের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো। তোমরা মনোযোগের সঙ্গে সেটা শুনবে। আমরা এখন প্রয়োজনীয়তা, উপসর্গের প্রয়োজনীয়তা এই বিষয়ে কথা বলবো। বাংলা ভাষায় উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ উপাদান। উপসর্গ শব্দ বা ধাতুর আদিতে বসে শব্দ বা ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের সম্প্রসারণ বা সংকোচন বা পরিবর্তন সাধন করে। সুতরাং নিঃসন্দেহে বলতে পারি উপসর্গের প্রয়োজনীয়তা রয়েছে। আরও প্রয়োজনীয়তা রয়েছে, যেমন উপসর্গ নতুন শব্দ সৃষ্টি করে, নতুন শব্দ সৃষ্টি করে ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে। নতুন শব্দ সৃষ্টি করে ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে উপসর্গ। সুতরাং উপসর্গের প্রয়োজনীয়তা রয়েছে। তৃতীয়ত, বস্তুত শব্দ গঠন এবং
বস্তুত শব্দ গঠন এবং অর্থের দিক থেকে বৈচিত্র্য সৃষ্টি করাই উপসর্গের কাজ। শব্দ গঠন এবং অর্থের দিক থেকে বৈচিত্র্য সৃষ্টি করাই উপসর্গের কাজ। চতুর্থ, উপসর্গ অর্থহীন হলেও এদের সার্থক প্রয়োগে ভাষার অভ্যন্তরীণ শক্তি ও ঐশ্বর্য বৃদ্ধি পায়। তাহলে বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা কতখানি গুরুত্বপূর্ণ এ বিষয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার উপসর্গের শ্রেণীবিভাগ নিয়ে কথা বলবো। উপসর্গের শ্রেণীবিভাগ। উপসর্গকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমত, এক, বাংলা উপসর্গ। দুই, তৎসম বা সংস্কৃত উপসর্গ। তিন, বিদেশি উপসর্গ। এই তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ, এই তিনটা শ্রেণীতে উপসর্গকে ভাগ করা হয়েছে। এখন বাংলা উপসর্গ রয়েছে কয়টি? 21টি। বাংলা উপসর্গ রয়েছে 21টি। কি কি দেখো: অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনা, পদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই 21টি বাংলা উপসর্গ রয়েছে। আবার তৎসম উপসর্গ রয়েছে 20টি। দেখো, তৎসম বা সংস্কৃত উপসর্গ রয়েছে 20টি।
বৃষ্টি। আমি তোমাদেরকে মুখে বলি, এই বৃষ্টি তৎসম সংস্কৃত উপসর্গ যেমন প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নি। দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, উভ, আ। কিন্তু এখানে উল্লেখ্য একটা বিষয় কি, যে দেখো আ, সু, বি এবং নি, এই চারটি উপসর্গ আ, সু, বি, নি, এটা তৎসম শব্দেও দেখা যায়, আবার বাংলা শব্দেও দেখা যায়। তবে পার্থক্য কি? পার্থক্য হলো এই যে যে শব্দের আগে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি যদি বাংলা হয় তাহলে উপসর্গ বাংলা, আর শব্দটি যদি তৎসম হয় তাহলে উপসর্গ হবে তৎসম। উদাহরণ হিসেবে দেখো, যেমন আকাশ, আকাশ, সুনজর, নীলাজ, এই শব্দগুলি হচ্ছে বাংলা। আবার আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ, এগুলি হলো তৎসম শব্দ। তৎসম শব্দ। এবার আমরা বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ যেমন ফার্সি, ফার্সি, আরবি, ইংরেজি, তাই না? এগুলি ফার্সি যেমন দর, বর, দর, বর। আরবি যেমন দেখো খাস, লা, ইংরেজি যেমন খা, হে ইত্যাদি। তাহলে তোমরা উপসর্গের শ্রেণীবিভাগ সম্পর্কে একটা ধারণা পেয়েছো। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের ভিতর দিয়ে আমরা যে বিষয়গুলি জেনেছি, যেমন উপসর্গ কি বা এর সংজ্ঞা, এর কার্যাবলী, এর প্রয়োজনীয়তা কতখানি, এর শ্রেণীবিভাগ, এই বিষয়ে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। তাহলে তোমরা বাড়ির কাজ নিবে, ঘরে বসে তোমরা স্টাডি করবে। দেখো তোমাদের বাড়ির কাজ থাকলো উপসর্গের সংজ্ঞা দাও, এর প্রয়োজনীয়তা, ব্যাখ্যাপূর্বক শ্রেণীবিভাগ। তোমরা ঘরে বসে অবশ্যই অনুশীলন করবে। শিক্ষার্থীবৃন্দ, প্রার্থনা রাখি তোমরা সুস্থ থাকবে, ঈশ্বর তোমাদের সার্বিক কল্যাণ করুন। আমি তোমাদের জন্য প্রার্থনা করি। এখন আমি তোমাদের আবার অভিনন্দন জানিয়ে ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।